2027 এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। স্পন্সরশিপ রাইটের জন্য এসিসির বিজ্ঞপ্তি প্রকাশ। এবং হামজার বাংলাদেশের হয়ে খেলা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। পাসপোর্ট রেডি হলেও লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে এখনো সংগ্রহ করেননি লেস্টার সিটি তারকা। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতে এই ক্রিকেটের খবর। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের আগেই সুখবর পেল বিসিবি। 2027 সালের এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। সে বছর বিশ্বকাপ বিবেচনায় ফরম্যাট হবে ওয়ানডে। এর আগে 2025 সালের এশিয়া কাপের আসর বসবে ভারতে। এই দুই আসরের স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পরের বছর টি-20 বিশ্বকাপ হওয়ায় 2025 সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দেশের চলমান অস্থিরতা কাটিয়ে সফল আয়োজনের আশা ক্রিকেট বোর্ডের। ঠিক এমন সময়ে আরও একটা সুখবর পেল বিসিবি। দীর্ঘ 11 বছর পর এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। গেল বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত যখন নানা টালবাহানা করেছিল, তখন বিকল্প ভেন্যু হিসেবে নাম উঠেছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই গুঞ্জন। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলেই হয় এশিয়া কাপ। তবে এবার আর গুঞ্জন নয়, 17তম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশকেই বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। 2027 সালের বিশ্বকাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। সে বিবেচনায় ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপের আগেই হবে এশিয়া কাপ ক্রিকেট। 2025 সালের এশিয়া কাপ হবে ভারতে। পরের বছর টি-20 বিশ্বকাপ হয় ভারতের, এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। 2027 এশিয়া কাপের ফরম্যাটে অবশ্য কোনো পরিবর্তন আসছে না। দুই আসরেই থাকবে 13টি করে ম্যাচ। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার এই 5 টেস্ট খেলুড়ে দেশের সাথে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। 6টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে 2টি করে ম্যাচ। এরপর দুই গ্রুপের সেরা দুই দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সুপার 4। দুই ধাপে 6টি করে মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সুপার 4-এর শীর্ষ দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। এর আগে 5 বার এশিয়া কাপের আসর বসেছিল বাংলাদেশে। 1988 সালে প্রথমবার আসর বসে লাল সবুজের দেশে। পাকিস্তান সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনের ক্রিকেট ম্যাচ, যেখানে বিসিবি রেড ও গ্রিন নামে দুই দলে বিভক্ত হয়ে অংশ নিয়েছেন জাতীয় দল ও পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। যেখানে তাইজুল ইসলামের বিসিবি রেড টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তানজিম সাকিবের বোলিং তোপে শুরুটা ভালো হয়নি বিসিবি গ্রিনের। ওপেনার নাইম শেখ ফেরেন 0 রান করে। 3-এ নামা খালিদ হাসানও পারেননি বড় ইনিংস খেলতে। তবে এনামুল হক বিজয়ের 90, ইয়াসির আলী রাব্বি ও মুশফিকুর রহিমের জোড়া 50-তে প্রথম দিন শেষে 5 উইকেটে 220 রান জমা করে মেহেদী হাসান মিরাজের দল। জাকের আলীকে সঙ্গে নিয়ে ক্রিজে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সাকিবের 3 উইকেট ছাড়া একটি করে উইকেট নিয়েছেন খালেদ ও নাইম। এর আগে 2 দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। অলিম্পিক গেমসের সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকবাল, আজ প্যারিস অলিম্পিক ঐতিহাসিক এক ম্যাচের সাক্ষী হয়েছে, যে ম্যাচের সাক্ষী হয়েছে সময় সংবাদও। সম্ভবত ক্যারিয়ারের শেষবারের মতো মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ এবং রাফায়েল নাদাল। অর্থাৎ টেনিসের মেন্স সিঙ্গেলে এই জুটিকে হয়তোবা, এই দুইজনকে, এই দুই কিংবদন্তিকে হয়তোবা আর কখনোই দেখা যাবে না অলিম্পিকের মঞ্চে, তো অবশ্যই না। কারণ রাফায়েল নাদালের বয়স হয়ে গেছে 38, জোকোভিচের বয়স হয়ে গিয়েছে 36। যে কোনো মুহূর্তে তারা টেনিসকে বিদায় জানাবেন। তাই তাদের যেই দৈরথটা আজকে ছিল, সেটাকে ঘিরে কিন্তু হচ্ছে রোলা গারোতে বলা যেতে পারে একেবারে উৎসব মুখর পরিবেশ ছিল এবং উপচে পড়া ভিড় ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছিলেন শুধুমাত্র এই ম্যাচটা দেখার জন্যই। তবে আনফর্চুনেটলি অর্থাৎ দ্বিতীয় রাউন্ডেই দুজনের দেখা হয়ে গিয়েছে এবং দুজনের মধ্যে রাফায়েল নাদালের রেস শেষ হয়ে গেছে। যে ম্যাচটা হচ্ছে একপেশেভাবে জোকোভিচ জিতলেও এই ম্যাচটা কিন্তু এক অর্থে মহাকাব্যিক। কারণ হচ্ছে টেনিস বিশ্বে এই ম্যাচটা চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ এই ম্যাচের পর হয়তোবা এই দুইজনকে আর দেখা যাবে না। এছাড়াও আমি যদি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে প্যারিস অলিম্পিকে আজ
মোট 19টি স্বর্ণপদকের লড়াই আছে এবং এরই মধ্যে কিন্তু হচ্ছে 6টি স্বর্ণপদকের নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং গতকালের তুলনায় আজকে যদি বলি প্যারিস অলিম্পিকের যেই দখল বা প্রাধান্য সেটা কিন্তু চলে এসেছে এশিয়ান অ্যাথলিটদের হাতে চলে এসেছে, অর্থাৎ পদক তালিকার শীর্ষে রাজত্ব করছে হচ্ছে কোরিয়া এবং 2 নম্বর পজিশনে রয়েছে চায়না এবং 3 নম্বর পজিশনে রয়েছে হচ্ছে জাপান। প্রত্যেকের ঝুলিতে রয়েছে 5টি করে স্বর্ণপদক, তবে রৌপ্যের হিসাবে হচ্ছে সিরিয়ালটা 1, 2, 3 হয়ে গিয়েছে। এবং আজকে যে মোস্ট এক্সাইটিং ইভেন্ট, শুটিংয়ের 2টো ইভেন্ট ছিল, শুটিংয়ের একটি ইভেন্ট দক্ষিণ কোরিয়া জিতেছে, আরেকটি জিতে নিয়েছে হচ্ছে চীনের যেই শুটারের কথা বলা হচ্ছে সে কিন্তু এর আগে আরও 2টি স্বর্ণপদক জয় করেছে, সুতরাং শুটিংয়ে কিন্তু চীনের আধিপত্য চলছেই। আজ একটু আগেই জানিয়েছিলাম আজ 19টি স্বর্ণপদকের লড়াই রয়েছে এবং অল্প কিছুক্ষণ পরই কিন্তু সাঁতারের 5টি ইভেন্ট রয়েছে যেখানে 5টি স্বর্ণপদকের নিষ্পত্তি হবে। তবে স্বাগতিক ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসের কথা যদি বলি, তারা যে খুব বেশি পিছিয়ে আছে তা কিন্তু নয়। এই সুইমিংয়ের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোতেই কিন্তু হচ্ছে তারা আসলে পার্থক্য করে দেয় এবং সেখানে গিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলে। আজকের পর আগামীকাল হচ্ছে ফুটবলের ইভেন্ট রয়েছে এবং বাংলাদেশের সাঁতারেরও একটি ইভেন্ট রয়েছে যেখানে হচ্ছে বাছাই পর্বে খেলতে নামেন বাংলাদেশের যে 2 জন সাঁতারু এসেছে তারা। তবে স্পেশালি ফোকাসটা থাকছে হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ম্যাচের উপর, কারণ আর্জেন্টিনা স্বর্ণপদক পুনরুদ্ধারের মিশন নিয়ে কিন্তু ফ্রান্সে এসেছিল। যদিও প্রথম ম্যাচটা তাদের ভালো হয়নি, সেকেন্ড ম্যাচ ইরাকের বিপক্ষে তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। কালকে হচ্ছে ইউক্রেনের বিপক্ষে ম্যাচ এবং ইউক্রেনের বিপক্ষে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা হচ্ছে শীর্ষ 8 নিশ্চিত করতে চায়। যদিও এই ম্যাচে ড্র করলেও আর্জেন্টিনার সামনে সুযোগ থাকবে হচ্ছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার, তবে সেই দিকে দৃষ্টি না দিয়ে বলা যেতে পারে যে হচ্ছে আর্জেন্টিনা জয়ের দিকেই দৃষ্টি রাখছে। ছোট্ট একটু তথ্য দিয়ে শেষ করব। প্রথম 2 দিন বৃষ্টিতে থাকার কারণে প্যারিস অলিম্পিক খুব বেশি জমে ওঠেনি, তবে এখন কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু বেশ জমে উঠেছে প্যারিস অলিম্পিক। তো আমার কাছ থেকে পদক লড়াইয়ের যে 3য় দিন ছিল, 3য় দিনের এই ছিল আমার কাছে সবশেষ। রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের রোমাঞ্চকর ম্যাচ, আর্জেন্টিনা ম্যাচ সহ অলিম্পিকের নানা খবর জানাতে আমাদের সঙ্গে প্যারিস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এসএম ইকবাল। এবারে দেশের ফুটবলের খবর। হামজা দেওয়ান চৌধুরী কবে বাংলাদেশের হয়ে খেলবেন এ বিষয়ে কিছুই জানে না বাফুফে। লেস্টার সিটির এই ফুটবলারের পাসপোর্ট রেডি হলেও লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে তিনি সেটা এখনও গ্রহণ করেননি। তার সঙ্গে যোগাযোগও করেনি বাফুফে। এদিকে কক্সবাজারের টেকনিক্যাল সেন্টারের জন্য ফিফাকে পরিবেশের প্রভাব নিয়ে গবেষণা রিপোর্ট পাঠিয়েছে বাফুফে। আগস্টে ফিফার অনুমতি পেলেই শুরু হবে প্রজেক্টের কাজ। হামজা দেওয়ান চৌধুরী খেলবেন বাংলাদেশের হয়ে, যে খবর দেশের ফুটবলে শোরগোল ফেলে দিয়েছিল। আসন্ন সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজাকে দলে পাওয়ার প্রত্যাশা করলেও আইনি প্রক্রিয়ায় ঝুলে আছে সবকিছু। এর আগে লন্ডনে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে পাসপোর্টের আবেদন করতে গিয়েও বিড়ম্বনায় পড়তে হয় হামজাকে। প্রথম দফায় হতাশ হয়ে ফিরে যান তিনি। এরপর হামজার পাসপোর্ট তৈরিতে বাফুফে সহযোগিতা করবে বলেও জানায়। তবে লেস্টার সিটির তারকা ফুটবলারের বাংলাদেশি পাসপোর্ট রেডি হলেও সেটা তিনি এখনও গ্রহণ করেননি। এই বিষয়ে বিস্তারিত কিছুই জানে না ফুটবল ফেডারেশনও। আমরা যতটুকু জানি ওর পাসপোর্ট হয়েছে, ও এখন পর্যন্ত হচ্ছে পাসপোর্টটা এম্বাসি থেকে নিতে পারেনি, ও যেহেতু প্রি সিজন শুরু হয়ে গিয়েছে। এদিকে 2022 সালে ফিফা টেকনিক্যাল সেন্টারের জন্য কক্সবাজারের খুনিয়াপালংয়ে 20 বিঘা জমি বরাদ্দ পেয়েছে বাফুফে। তবে এই প্রজেক্টে পরিবেশে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে রিপোর্ট চেয়েছিল ফিফা, যা ইতোমধ্যে ফিফার কাছে পাঠিয়েছে বাফুফে। সেখানে স্থাপনা তৈরির ক্ষেত্রে কিছু বিষয় মেনেই কাজ শুরু করতে হবে বলে জানানো হয় রিপোর্টে। 500 মিটার এরিয়ার মধ্যে কোনো বাইরে যে এরিয়াটা আছে ওইটার বাইরে কোনো স্থাপনা তৈরি করা যাবে না। যেটা করতে হবে আমাদের যে 20 একর জায়গা আছে ওইটার মধ্যেই করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আরেকটা ওদের রেকমেন্ডেশন হচ্ছে যে আমাদের এখানে যত গাছ কাটা যাবে তার দ্বিগুণ অথবা তার বেশি গাছ লাগাতে হবে। আরেকটা রেকমেন্ডেশন হচ্ছে ওদের ওইখানে যে প্রাণী আছে, হাতি আছে কিছু, ওদের জন্য গহীন অরণ্যে কিছু আমাদের কাঁঠাল গাছ, কলা গাছ এরকম লাগাতে হবে। বিএফএফ সেন্টার ফর এক্সিলেন্স প্রজেক্টের জন্য $30 লাখ বেশি অর্থ প্রদান করবে ফিফা। তবে কাজ শুরু করতে অপেক্ষা করতে হবে ফিফার অনুমতি পাওয়া পর্যন্ত, যা আসতে পারে আগামী মাসে। আমরা ইতিমধ্যেই হচ্ছে ফিফার কাছে এই ইএসআই রিপোর্টটা, ঢাকা ভার্সিটি রিপোর্টটা পাঠিয়েছি। আমরা আগস্টের শেষ নাগাদ ফিফা থেকে আমরা পরবর্তী নির্দেশনা পাব। ফিফার এই প্রজেক্টে শুধু ফুটবলেরই উন্নয়ন নয়, সঙ্গে দুয়ার খুলবে কর্মসংস্থানেরও। টাইমলাইন কত হবে? রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।
এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ তাজিন। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।